মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। গ্রামের এক কোণে একাই দাঁড়িয়েছিল একটা বিশালাকার অশ্বত্থ গাছ। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওই পথ দিয়ে হাঁটার সাহস পেত না। লোকে বলতো গাছটার নিজস্ব নাকি একটা খিদে আছে। জিৎ ছিল ওই গ্রামেরই একটি ছেলে। সে পড়াশোনায় খুব ভালো হওয়ার কারণে তার বাবা অনেক কষ্টে শহরে পড়াশোনার জন্য তাকে পাঠায়। জিৎ ছিল একজন চাষি পরিবারের ছেলে। তার বাবার একমাত্র রোজগার ছিল চাষাবাদ। অনেক কষ্টে তারা তাদের ছেলেকে শহরে পাঠায় ডাক্তার হওয়ার আশায়। ডাক্তারি পড়াশোনার সাথে সাথে জিতের আরেকটি হবি ছিল, তা হলো ভিডিও করা ও ফটোগ্রাফি করা। যেহেতু সে সায়েন্সের স্টুডেন্ট, তাই কোনো সময়ই ভূত পেট এসব সে বিশ্বাস করত না। তো যাই হোক, জিতের কলেজে বেশ কিছুদিনের জন্য ছুটি পড়ে। সেই কারণে সে বাড়ি আসার সিদ্ধান্ত নেয়। শহরের মানুষ না জানলেও গ্রামের মানুষ কিন্তু এখনও বিশ্বাস করে শেওড়া গাছ, বাবলা গাছ, নিম গাছ, বুড়ো অশ্বত্থ গাছ এইসবের মধ্যে কোনো অশুভ শক্তি বাসা বাঁধলেও বাঁধতে পারে, কারণ এগুলো নাকি সবসময় শুভ হয় না। এইসব গাছে নাকি ভূত প্রেতের বাস থাকে। জিৎ কলেজে ছুটি পড়তেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনেকদিন পর সে গ্রামে আসছে, তাই সে তার বন্ধুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিল দামি একটি ক্যামেরা আর ট্রাইপডটা। কারণ এতদিন সে গ্রামে থাকবে, তাই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ও ছবি ক্যামেরা বন্দি করে রাখবে। জিৎ গ্রামে আসে। বাবা মায়ের আদর ও গ্রামের প্রতিবেশীদের অফুরন্ত ভালোবাসা জিৎকে ভরিয়ে তোলে। কারণ সেই গ্রামে তার মধ্যে গ্রামের এই কোনো প্রথম ছেলে যে ডাক্তারি পড়তে শহরে গেছে। গ্রামের একজন ডাক্তার হলে সে কি মুখের কথা, পুরো গ্রামেরই সেটা গর্ব। জিৎ বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার থেকেও বেশি ব্যস্ত থাকতো তার বন্ধুর কাছ থেকে চেয়ে আনা ক্যামেরায় ভিডিও করা ও ছবি তুলতে। সে এতটাই ভিডিও করতে ও ফটোগ্রাফি করতে ভালোবাসতো যে এক দিন তো এমনও হয়েছে সে ক্যামেরা নিয়ে বেরিয়ে যেত সারাদিনের জন্য। জিতের মা সারা পাড়া খুঁজে খুঁজে বেড়াতো জিতের খোঁজে, কার বাড়িতে বসে নাকি আড্ডা মারে। ছবি তোলার প্রতি এত নেশা দেখে তার বন্ধুরা তাকে একদিন বলেছিল, দেখ জিৎ, সারাদিন তুই নদী, খাল, বিল ধারে ঘুরে বেড়াস, ভুল করেও যেন ওই অশ্বত্থ গাছটার দিকে যাস না। ওই অশ্বত্থ গাছটা কিন্তু শুভ নয়। দিনের বেলাতেই ওখানে যেতে মানুষের গা ছমছম করে, আর রাতের বেলা ওখানে গেলে নাকি মানুষ আর ফিরে আসে না। বন্ধুদের মুখ থেকে কথাটা শুনে ভয় তো দূরের কথা, তার মনে ভারী আনন্দ হয়। সায়েন্সের ছেলে, তার কাছে তো এইসব মজার ব্যাপার, তার উপর আবার ভূত প্রেত। সে মনে মনে প্রচণ্ড হাসে এবং খুব আনন্দই পায়। যাক, এতদিনে একটা ভালো কিছুর সন্ধান পেলাম, যা ভিডিও করে ও ছবি তুলে আমি গ্রামের মানুষকে দেখাতে পারবো। সে মনে মনে একদিন ঠিক করলো, কাউকে কিছু না বলেই ওই অশ্বত্থ গাছটার কাছে রাত্রে যাবে আর ভিডিও ও ফটোগ্রাফি করে গ্রামের মানুষের মনের ভুলটা ভাঙিয়ে দেবে। এই বলে সে একদিন তার বাবা ও মাকে বলে, আজ রাতে আমার রান্না করো না, আমার পিকনিক আছে বন্ধুদের সাথে। এই বলে সে তার ক্যামেরা নিয়ে বেরিয়ে যায়। জিৎ সেই অশ্বত্থ গাছটার দিকে যায় এবং সে লক্ষ্য করে, হ্যাঁ সত্যি কথাই, গাছটা যেন কেমন একটা, দেখলেও কেমন যেন একটা দৈত্যের মতন চেহারা, আর তার থেকে যে ঝুড়িগুলো মাটিতে নেমেছে সেগুলো কেমন যেন সাপের খোলস ছাড়ার মতন এবং খসখসে, তার থেকে কীরকম যেন একটা গন্ধও আসছে নাকে। সন্ধ্যের ঠিক মুহূর্তে জিৎ তার পুরো ক্যামেরা নিয়ে সেট আপ রেডি করে নেয়। কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই জিৎ অনুভব করে আশেপাশের পরিবেশটা
কেমন যেন ভারী ভারী হয়ে গেছে। তো যাই হোক, জিৎ তাতে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু সে আরেকটা জিনিসও লক্ষ্য করে যে পরিবেশ ভারী হওয়ার সঙ্গে সঙ্গে জিতের মাথাও যেন প্রচণ্ড পরিমাণে ধরে গেল। খিদেও পেয়েছিল প্রচণ্ড, কিন্তু সে একটু করে জল খাচ্ছে আর বসে আছে সেই রাত্রের জন্য, কখন সে এখানে মিরাক্কেল ঘটবে আর সেটা সে ক্যামেরাবন্দি করবে। আর মনে মনে হাসছে যে মানুষের যে এতদিনের দীর্ঘদিনের ভয় সে হয়তো আজকে রাতেই সমাধান করে ফেলতে পারবে। রাত তখন 10টা সাড়ে 10টা হবে। জিৎ ভিডিওটা অন করে এবং ভিডিওর দিকে তাকিয়ে সে গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে শুরু করে। দেখছো তো, আমি জিৎ। আজ রাতে আমি এই অশ্বত্থ গাছের নিচে একা বসে আছি। দেখো, এতদিন তোমরা যে অন্ধবিশ্বাস রেখে এখানে আসতেই না, সেটা সম্পূর্ণরূপে ভুল। দেখো, এখন তো রাত্রি অনেক হয়েছে, আমি কিভাবে এই অশ্বত্থ গাছের নিচে বসে আছি। কই, আমার কিছু হচ্ছে? আমি তো তোমাদের কাউকে কিছুই না বলে এসেছি, কারণ আমি জানি তোমাদের বলে আসলে তোমরা হয়তো কেউ আমাকে এখানে আসতে দিতে না। সায়েন্স অনেক দূরে গিয়েছে, এইসব মন থেকে ত্যাগ করো। এই বলে দীপ গ্রামের উদ্দেশ্যে ভিডিও রেকর্ডিং করছে। এমন সময় তার কানে ভেসে এলো প্রচণ্ড জোরে ঝড় ওঠার আওয়াজ। তার মনে হচ্ছে বাইরে যেন খুব ঝড় উঠেছে। সে তাঁবুর ভিতর থেকে মুখটা বের করলো, বের করে দেখলো হ্যাঁ ঝড় তো উঠেছে, কিন্তু কই অশ্বত্থ গাছের পাতা থেকে তো একটা পাতাও নিচে পড়ছে না। তখন জিতের মনে হলো গাছের ওপর থেকে ফিসফিস করে কে যেন তার নাম ধরে ডাকছে। জিত এবার নিজের মাথায় একটা চাটি মারল, দিয়ে বলল, ধুর, নিজেই এসছিস ভিডিও করতে, আবার নিজেই ভয় পাচ্ছিস? এই বলে সে টর্চ লাইটটা নিয়ে বাইরে বেরোলো এবং অশ্বত্থ গাছের ওপরের দিকে টর্চের আলো ফেললো। কিন্তু টর্চের আলো ফেলার পর সে ডালপালা আর ঝুড়ির অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। সে আবার ভিডিও অন করলো এবং ভিডিও রেকর্ডিং করতে শুরু করলো। হঠাৎ আচমকা একটা তীক্ষ্ণ চরচর শব্দে সে চমকে উঠল, যেন মনে হলো কোনো ভারী জিনিস তাঁবুর কাপড়ের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জিৎ বাইরে বেরিয়ে আসতেই থমকে দাঁড়ালো। সে দেখল অশ্বত্থ গাছের একটা মোটা ঝুড়ি সাপ বা চাবুকের মতো নড়াচড়া করছে। বাতাসে কেমন যেন একটা গন্ধ ভেসে আসছে। জিৎ ভয়ে এক পা পেছোতেই একটা শিকড় তার পা জড়িয়ে ধরল। সে মাটিতে আছাড় খেয়ে পড়ল। ছিটকে গেল তার হাতের টর্চ। যে অশ্বত্থ গাছের ডালটা তাকে পায়ে জড়িয়ে ধরেছিল সেটা যেন কেমন শুকনো চামড়ার মতন, গাছের ছালের মতন নয়, একদম শুকনো পচা খসখসে চামড়ার মতন। সে প্রচণ্ড জোরে চিৎকার শুরু করলো, বাঁচাও গ্রামবাসী, তোমরা আমাকে বাঁচাও। কিন্তু তার সেই গলা গ্রাম পর্যন্ত পৌঁছালো না, কারণ তখন একদম মধ্যরাত্রি। গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে। গাছের শিকড়গুলো তার শরীরের চামড়া ভেদ করে এবার ভেতরে ঢুকতে শুরু করলো। জিৎ স্পষ্ট বুঝতে পারছিল গাছটি তার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিচ্ছে। তার চোখের সামনে আস্তে আস্তে অন্ধকার যেন নেমে আসছে। জিৎ ছটপট করছে সেই ডালগুলোকে, অর্থাৎ সেই গাছের ঝুড়িগুলোকে ছাড়ানোর জন্য, কিন্তু সে যত চেষ্টা করছে সেই ঝুড়িগুলো তার শরীরকে ফুটো করে এপাশ থেকে ওপাশ হয়ে যাচ্ছে এবং আষ্টে পিষ্টে বেঁধে ফেলছে। পরদিন সকালবেলায় তার মা খুব সকালবেলায় উঠে তার বন্ধুদের বাড়ি বাড়ি গেল, দিয়ে বলল, হ্যাঁ রে বাবা, তোরা কালকে রাত্রে পিকনিক করেছিস তো তোরা তো বাড়ি চলে এসছিস, আমার ছেলেটা তো এখনো ফেরেনি। তখন তারা বলল, কি বলছেন কাকিমা, কালকে তো আমরা কোনো পিকনিক করিনি। এত কষ্ট করে ছেলে মানুষ করা কি মুখের কথা? একটা চাষি পরিবার কত স্বপ্ন নিয়ে একটা ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিল। তার মা চিৎকার করে কাঁদতে শুরু করলো, কি হলো তাহলে বাবা, তোরা শিগগিরই আয়, আমার ছেলেটাকে একটু খুঁজে বের কর। গ্রাম শুদ্ধ লোক ভেঙে পড়ল।
সেই জিতকে খোঁজার জন্য। তারপরে সবাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে যখন সেই অশ্বত্থ গাছের নিচে গেল, তখন দেখলো সেখানে জিতের শরীরটা মৃত অবস্থায় পড়ে আছে এবং সেই ঝুড়িগুলো জিতের শরীরটাকে একদম এফোর ওফোর করে গোটা শরীরে একদম আষ্টে পিষ্টে বেঁধে রয়েছে। জিতের শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই শুকনো অশ্বত্থ গাছটা যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেয়েছে। তার পাতাগুলো যেন ঝলমল করছে। বহু বছর ধরে শুকিয়ে থাকা অশ্বত্থ গাছের পাতাগুলো আজ অদ্ভুত রকমের সতেজ আর গাঢ় সবুজ চকচক করছে, যেন রাতে তারা নতুন কোনো পুষ্টি পেয়েছে। গোটা গ্রামে কান্নার রোল ওঠে, সবাই ভেঙে পড়ে। জিত এতটাই ভালো ছেলে ছিল, তার কেন এরকম পরিণতি হলো, আর সে কেনই বা না জানিয়ে সেখানে গিয়েছিল। জিতের মৃত্যুর ঠিক 3 দিন পর, যার কাছ থেকে সে ক্যামেরাটা চেয়ে এনেছিল, তার ঘনিষ্ঠ বন্ধু সুমিত ওই গ্রামে এসে পৌঁছায়। সুমিত পেশায় ছিল একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সে জিতের ক্যামেরা এবং মেমোরি কার্ডটি উদ্ধার করে। ক্যামেরার শেষ ফুটেজে জিতের ওপর সে যে শিকড়ের আক্রমণের দৃশ্য দেখে সুমিতের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। সে ঠিক করে এই গাছের রহস্য তাকে ভেদ করতেই হবে। গ্রামে তদন্ত করতে গিয়ে সুমিতের দেখা হয় প্রবীণ ওঝা ভুবন দাদুর সাথে। ভুবন দাদু সুমিতকে সতর্ক করে বলেন, বাবা, ওটা শুধু একটা গাছ নয়। 100 বছর আগে ওই গ্রামে এক অত্যাচারী জমিদার এক সাধুকে জ্যান্ত পিটিয়ে ওই গাছের গোড়ায় পুঁতে দিয়েছিল। মরার আগে সাধু অভিশাপ দিয়েছিল যে এই গাছ প্রতি অমাবস্যায় মানুষের রক্ত নিজের তৃষ্ণা মেটাবে। ওখানে যাস না বাবা। সুমিত ওঝার কথা না শুনেই জিতের মৃত্যুর প্রতিশোধ নিতে ওই রাতেই গাছের নিচে যায়। কাকতালীয়ভাবে সেই দিন আবার ঘোর অমাবস্যা পড়ে যায়। সুমিতের সাথে ছিল একটি বিশাল থার্মাল ক্যামেরা এবং এক বোতল জল। রাত ঠিক 12টা বাজতেই চারিপাশটা নিঝুম হয়ে যায়। থার্মাল ক্যামেরা স্ক্রিনে সুমিত দেখতে পায় অশ্বত্থ গাছের তাপমাত্রা হঠাৎ মাইনাসে নেমে গেছে, আর গাছের কাণ্ড থেকে একটা নয়, শত শত কীরকম যেন ছায়ার মতন অস্পষ্ট কিছু একটা নিচের দিকে নেমে আসছে। যারা এর আগে এই গাছের শিকার হয়েছিল তাদের মধ্যে যার কণ্ঠস্বর একবারে জিতের মতো, এবং সে চিৎকার করে বলছে, সুমিত, পালিয়ে যা, ও তোকে ছাড়বে না, তুই চলে যা এখান থেকে, এক্ষুনি চলে যা। হঠাৎ গাছের বিশালাকার শিকড়গুলো চাবুকের মতন সুমিতের চারিদিক থেকে ঘিরে ফেলে। একটি ধারালো শিকড় সুমিতের হাত চিরে রক্ত বের করে দেয়। ব্যথায় চিৎকার করে ওঠে সুমিত এবং সে পকেট থেকে জলটি বের করে মুখে চোখে ছেটায়। এক ঘোট জলও খায়। বুঝতে পারে না তার সঙ্গে কি হতে চলেছে, এবং ঠিক তারপরেই এক ভয়ঙ্কর চিৎকার, অমানসিক চিৎকার পুরো জঙ্গলটাকে কাঁপিয়ে দেয় এবং তার সঙ্গে শিকড়গুলো যেন সুমিতের দিকে আসতে শুরু করে। সুমিত বুঝতে পারল এটাই সুযোগ। সে ক্যামেরা নিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে গ্রামের দিকে দৌড়ে পালালো। সুমিত বেঁচে ফিরেছিল ঠিক কথাই, কিন্তু সে যখন স্ক্রিনে সেই রাতের ফুটেজ দেখল, সে শুধু একটি জিনিসই অনুভব করলো, গাছের সেই মগডালের ওপর থেকে শুধু তার বন্ধু জিতেরই একটা গলা ভেসে আসছে, সুমিত, চলে যা এখান থেকে, ওরা তোকে ছাড়বে না। এর বেশি আর কিচ্ছু ক্যামেরাবন্দি করতে সে পারেনি বা ক্যামেরার ফুটেজেও ধরা পড়েনি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি আমার কোনো ভুলভ্রান্তি থেকে থাকে সেটাও আমাকে শুধরে দেবেন আগামী দিনে আরও ভালো গল্প আপনাদের কাছে উপস্থিত করার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা আমার গল্পটি এখনও দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তারা লাইক করে শেয়ার করবেন।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো গল্প থাকে আমাকে মেল করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। টাটা।